শুভ সকাল ছাত্ররা, সবার জন্য শুভকামনা। সবাই ভালো আছো আশা করছি, সেই কামনা করে ক্লাস শুরু করছি। এবং অলরেডি তোমরা যে গুগল ফর্মেটে কুইজ পরীক্ষা শুরু করেছো, ফিজিক্স পরীক্ষাও দিয়েছো। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ তোমাদেরকে, এবং আশা করছি সবাই ভালোভাবেই পরীক্ষাটা দিয়েছো। আমরা যেহেতু এবার থার্ড কুইজ শেষ করলাম চ্যাপ্টার 4 এবং 5-এর উপরে, পরবর্তীতে আমরা যেটা পড়ছিলাম মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার 6, সেখানে থিওরি অংশটা মোটামুটি আমাদের আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয় ছিল, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং একটু বড় চ্যাপ্টার এটা। তো অনেকগুলো বিষয় ছিল। শুরুতেই আমরা কেপলারের যে সূত্রগুলো সেগুলো পেয়েছিলাম, মহাকর্ষ অভিকর্ষের কনসেপ্টটা সম্পর্কে জেনেছি, মহাকর্ষের সূত্র সম্পর্কে জেনেছি, আমরা জেনেছি মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে, জি এবং ক্যাপিটাল জি দুটির পার্থক্য। তারপরে ভরকেন্দ্র ভারকেন্দ্র সম্পর্কে জেনেছি, জি অভিকর্ষজ ত্বরণ জি এর বিভিন্নতার কারণ জেনেছি, বিভিন্ন অবস্থানে জি এর মান বিভিন্ন হয় কেন সেটা জেনেছি। তাছাড়াও আমরা চ্যাপ্টারের পরের অংশে অভিকর্ষজ ত্বরণ ব্যবহার করে, অর্থাৎ মহাকর্ষ সূত্র ব্যবহার করে কিছু বিষয় নির্ণয় করতে পারি, যেমন পৃথিবীর ঘনত্ব নির্ণয়, সেটা দেখেছি। কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা দেখেছি, কৃত্রিম উপগ্রহের বেগ, উচ্চতা, পর্যায়কাল নির্ণয় ইত্যাদি অনেকগুলো বিষয় ছিল এই চ্যাপ্টারে। অনেকগুলো কন্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চ্যাপ্টারের ফলো আপ যখন করবে, তোমরা নিজে নিজে যখন স্টাডি করবে, একটু ভালো করে খেয়াল করে প্রত্যেকটা জিনিস যদি পড়ো, আশা করি বুঝতে পারবে এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন বিষয় বা খুব জটিল বিষয় এমন নয়, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আমরা গত ক্লাসে যেহেতু কৃত্রিম উপগ্রহ দিয়ে শেষ করেছিলাম, কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ দেখেছিলাম। সো আজকের ক্লাসেও আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব এবং তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো আজকের ক্লাসে যে ম্যাথগুলো দেখবো, যেহেতু কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ আমরা দেখেছি, বাকি থাকলো অভিকর্ষজ ত্বরণের বিভিন্নতা। সেই অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা রিলেটেড কিছু ম্যাথ আজকে দেখার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, 630 নিউটন ওজনের একজন নভোচারী পৃথিবী পৃষ্ঠ হতে চাঁদে অবতরণ করলেন। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ যদি হয়, সেক্ষেত্রে প্রশ্নগুলো হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র লিখো। কেপলারের সূত্র আমরা পড়েছি 3টা সূত্র। প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র বা উপবৃত্তের সূত্র, দ্বিতীয় সূত্রটি ছিল ক্ষেত্রফল সূত্র এবং তৃতীয় সূত্রটি ছিল সময় সূত্র। যে গ্রহ এবং যদি সূর্যের সাথে প্রতিটি গ্রহে যদি আমরা দূরত্ব বলি, সেটা সূর্য হতে প্রতিটি গ্রহের যে দূরত্ব, সেই দূরত্বের ঘনফল হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ এর সমানুপাতিক। অর্থাৎ যদি গুছিয়ে লিখি যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সূত্রটা আমরা যেরকম পেয়েছিলাম, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু সেই সূর্য থেকে, সূর্য যদি এটা কনসিডার করি আর তার চারদিকে আবর্তনকারী গ্রহ কনসিডার করি, সেই যে দূরত্ব সেটাকে যদি এ ধরা হয়, তাহলে সেই দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সূত্র আসলে পুরো বিবৃতিটাই লিখবে, এটা আমি শুধু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখে দেখালাম তোমাদের, বাট সূত্র যদি আসে তোমরা অবশ্যই পুরো বিবৃতিটা লিখবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু নাম্বার পাবে না। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, মহাকর্ষীয় ধ্রুবক বিশ্বজনীন ধ্রুবক কেন? বিশ্বজনীন ধ্রুবক বলা হয় বা এই কথাটাকে সার্বজনীন ধ্রুবকও বলা হয়। ক্লাসে ডিসকাস করেছিলাম যে একটা হচ্ছে মাধ্যমের কিছু বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য। তো মাধ্যমের যে বৈশিষ্ট্য আছে সেগুলোর পরিবর্তনে বা বস্তুর উপাদানের পরিবর্তনে মহাকর্ষ ধ্রুবকের যে মান, সেই মানের কোনো পরিবর্তন হয় না। যেমন অবস্থানের পরিবর্তন করলাম,
মাধ্যমের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা পরিবর্তন করতে পারি। তোমাদেরকে বলেছিলাম ভেদনযোগ্যতা, প্রবেশ্যতা, দিকদর্শিতা ইত্যাদি ধর্ম পরিবর্তন করার পরেও দেখা যায় যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর যে মানটা 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এই মানটা ফিক্স থাকে বলে জি এর যে মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 একই থাকে বলে এই যে সূত্রটা বা ধ্রুবকটা তার যে মানটা একই থাকার কারণে এটাকে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। থার্ড প্রশ্ন হলো পৃথিবী ও চাঁদের অর্থাৎ উদ্দীপক অনুসারে পৃথিবী ও চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনা করো। আমরা ধরতে পারি যে পৃথিবীর জন্য অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিই যেহেতু আর্থ, আর চাঁদের জন্য সেটা হচ্ছে জিএম মুন হিসেবে। পৃথিবীর ভর যদি বলি, পৃথিবীর ভর সেটা হচ্ছে এম অফ আর্থ এম ই, চাঁদের ভর এম ধরতে পারি, পৃথিবীর ব্যাসার্ধ আর ই, চাঁদের জন্য যে ব্যাসার্ধ সেটাকে ধরতে পারি আর এম। এখন বলা আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ। তাহলে পৃথিবীর ভর চাঁদের যে ভর তার 81 গুণ অর্থাৎ 81 অফ আমরা লিখতে পারি। আবার বলা আছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের এই যে ব্যাসার্ধ তার 4 গুণ 4 আমরা লিখতে পারি। তাহলে এবার আমাদের দুইটা জি এর অর্থাৎ পৃথিবীতে জি এবং চাঁদে জি এর তুলনা করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করতে পারি, জিই বাই জি এম, জিই হলো পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ। আমরা জানি জি সমান জি এম অর্থাৎ ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে পৃথিবীর বেলায় এটা হবে জি এম এম, পৃথিবীর বেলায় এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। জি এম যেহেতু নিচে আছে টার্মটা উল্টে যাবে, উল্টো করে আমরা লিখতে পারি আর এম স্কোয়ার ডিভাইডেড বাই জি এম এম। ঠিক আছে, আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করেছি, সূত্রটা হলো জি সমান স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে এই মানটা লিখেছি। এখান থেকে জি যেহেতু সেম সেটা বাদ চলে যাচ্ছে, জি চলে যাচ্ছে, আর বাকি যদি মান বসাই এম ই সমান আমরা জানি 81 অফ এম, আর যেটা আর ই সমান আমরা পেয়েছি 4 আর এম, দ্যাট মিনস আর ই স্কোয়ার করলে সেটা হবে 4 আর এম স্কোয়ার ইন্টু আর এম স্কোয়ার এম জিই ডিভাইডেড বাই জি এম সমান পাচ্ছি আমরা এটা। তাহলে জিই বাই জি এম সমান আলটিমেটলি আমরা যদি হিসেব করি এখানে দাঁড়াবে 81, নিচে 4 স্কোয়ার করলে 16, এই আর বাকি মানগুলো কাটাকাটি যায়, আর এম স্কোয়ার এম কাটাকাটি যায়, তাহলে 81/16। অর্থাৎ পৃথিবী ও চাঁদের অভিকর্ষজ ত্বরণের অনুপাত যদি বলি সেটা জিই অনুপাত জি এম সমান দাঁড়াবে 81:16। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। পৃথিবী ও চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনা আমরা করলাম। ঠিক আছে, এইবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ডি বা কোয়েশ্চেন নাম্বার ঘ যদি বলি, যে বলা হচ্ছে নভোচারীর ওজন চাঁদে বাড়বে নাকি কমবে। সেই একই কন্ডিশনে অর্থাৎ পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ হলে আমার এই দুটি কন্ডিশনের ভিত্তিতে লোকটির ওজন, নভোচারীর ওজন চাঁদে বাড়বে না কমবে। সো আমরা ওজনের ক্ষেত্রে ডাব্লিউ সমান জানি mg, আমরা জানি ডাব্লিউ সমান mg। তো সেই হিসেবে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই পৃথিবীর জন্য যদি বলি ওজন, পৃথিবীর জন্য যদি ওজনকে বলি ডাব্লিউ ই, যেহেতু আর্থে ওজন তাহলে ডাব্লিউ ই, সেটাকে লিখতে পারি আমরা এম অফ জিই, যেহেতু ওজন সমান mg। তাহলে আমরা এখান থেকে
লিখতে পারি এম সমান যেহেতু ডাব্লিউ ই, আচ্ছা প্রশ্নে কিন্তু বলা আছে 630 নিউটন ওজনের নভোচারী, তার মানে এই ওজনটা তার পৃথিবীতে ওজন। সো পৃথিবীতে ওজন ডাব্লিউ ই সমান বলা আছে 630 নিউটন, ঠিক আছে, 630 নিউটন বলা আছে। সো এবার আমরা হিসেব করি যে এটা যদি 630 হয় তাহলে এম জি ই, তাহলে আমরা লিখতে পারি জিই সমান 630 ডিভাইডেড বাই এম। জিই সমান লিখতে পারলাম 630 ডিভাইডেড বাই এম। ওকে, এটা আমরা কেন লিখছি, আচ্ছা সরি, আমরা এম জি এর মান তো আমরা জানি, পৃথিবীর পৃষ্ঠে জিই এর মান জানি, আমরা জিই না লিখে এম লিখবো। এম লিখার কারণটা বলছি, জিই না লিখে এখানে এম লিখবো। এম সমান আমরা ধরলাম পৃথিবীতে ওজন ডাব্লিউ ই, যদি চাঁদে ওজন হিসেব করি তাহলে ডাব্লিউ এম চাঁদে ওজন হবে, ভর তো সেম থাকবে, ভর পৃথিবীতে যা চাঁদেও তা, শুধু চেঞ্জ হবে কার মান, ওজনের মান, কারণ অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার কারণে। তাহলে চাঁদের জন্য এটা লিখতে পারি এম জি এম। আমরা এম এর মান একটু আগে পেয়েছি 630 ডিভাইডেড বাই জিই, এখানে এম এর মানটা ইনসার্ট করছি সে কারণেই এম বের করেছিলাম, ইন্টু জি এম, এটা আমরা লিখতে পারি। তারপরে 630 ডিভাইডেড বাই জিই এর পরিবর্তে আমরা লিখতে পারি জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার, আর জি এম এর পরিবর্তে লিখতে পারি জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। সেই এই জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র অনুসারেই লিখছি, একটু আগে যেটা আমরা অ্যাপ্লাই করেছি। সো এখান থেকে আমরা লিখতে পারি জি জি যদি চলে যায় এখান থেকে, তাহলে থাকছে 630 ইন্টু আর ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই ইন্টু এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। এভাবে লেখার কারণ কি, আমরা এবার আর ই আর এম এম ই এর মান বসাবো। আর ই সমান আমরা জানি 4 আর এম, তো আর ই স্কোয়ার মানে 4 আর এম স্কোয়ার, দ্যাট মিনস 16 ইন্টু আর এম 16 আর এম স্কোয়ার ডিভাইডেড বাই এম ই সমান আমরা পেয়েছি 81 এম এম, তাহলে এম 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 ইর পরিবর্তে লিখতে পারি 81 এম এম ইন্টু এম এম বাই আর এম স্কোয়ার, তাহলে আর এম স্কোয়ার এম এম চলে গেল। তাহলে আমরা মানটা কত পাচ্ছি, আমরা যদি একটু হিসেব করি 630 ইন্টু 16 ডিভাইডেড বাই 81, দ্যাট মিনস এটা হবে 124.44 124.44 নিউটন। যেহেতু এটা ওজন, আমরা এতক্ষণ মান বের করছিলাম ডাব্লিউ এম এর, অর্থাৎ চাঁদে বস্তু নভোচারীর ওজন ডাব্লিউ এম সমান 124.44 নিউটন। তাহলে আমার প্রশ্ন ছিল নভোচারীর ওজন চাঁদে বাড়বে না কমবে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে নভোচারীর ওজন ছিল 630 নিউটন, চাঁদে পেলাম 124.44 নিউটন। সুতরাং চাঁদে তার ওজন ডেফিনেটলি কমছে, চাঁদে ওজন কমছে। আর এটুকুতেই আমরা এখানে কনক্লুশন করতে পারি, যেহেতু ডাব্লিউ এম ইজ লেস দেন ডাব্লিউ ই, সুতরাং চাঁদে নভোচারীর ওজন কমে। বা এটাও করতে পারি 630 মাইনাস 124 দিয়ে কত কমলো সেটাও হিসেবেও লিখতে পারি, তবে অতটুকু লেখার প্রয়োজন নেই, জাস্ট এক্সপ্লেন করলে হবে চাঁদে ওজন বাড়ছে না কমছে। তোমরা ম্যাথ করো, শেষের এই কনক্লুশনটা দাও না, এটা কনক্লুশন দিতে হবে, যেহেতু উদ্দীপক ভিত্তিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে তোমার নভোচারী চাঁদে ওজন বলে নাই, বের করো, বলেছে চাঁদে বাড়বে না কমবে। সো সেই বিষয়ে তোমাকে একটা কমেন্ট কিন্তু এখানে করতে হবে, তা নাহলে নাম্বার কাটা যাবে। সো আমি অবশ্যই লিখবে এখানে, যেহেতু ডাব্লিউ এম ইজ লেস দেন ডাব্লিউ ই, দ্যাট মিনস চাঁদে বস্তু নভোচারীর ওজন কমবে, হ্রাস পাবে। এটা গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন তোমাদের জন্য, যে পৃথিবীতে 20 কেজি ভরের একটি বস্তুর ওজন 196 নিউটন হয়,
তাহলে গ অংশটা করছি শুধু আমরা। উদ্দীপক অনুসারে পৃথিবীর ভর নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবী থেকে কত উচ্চতায় বস্তুটির জি এর মান, পৃথিবীর যে জি এর মান তার 25% হবে। এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যেহেতু এই দুটি মান মুখস্থ থাকার কথা, আমরা পৃথিবীর ব্যাসার্ধ যদি আর কনসিডার করি 6.4 × 10⁻6 মিটার সেটা জানি। আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বা পার কেজি স্কোয়ার। এখন আমাকে বলা হয়েছে উদ্দীপক অনুসারে পৃথিবীর ভর কত। পৃথিবীতে যেহেতু বলছে পৃথিবীর ভর, অর্থাৎ বস্তুটি এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ হিসেবে পৃথিবীর ভর যদি আমরা বের করতে চাই, অভিকর্ষজ ত্বরণের ইকুয়েশন থেকেই আমরা বের করতে পারি gm/r², যেখানে জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তার মান আমরা জানি, ক্যাপিটাল জি এর মান জানি, আর এর মান জানি। তাহলে এম সমান দাঁড়াবে gr² ক্যাপিটাল জি, যেখানে স্মল জি এর মান হলো 9.8, আর হলো 6.4 × 10⁻6 হোল স্কোয়ার, জি হচ্ছে 6.673 × 10⁻11। সো আমরা যদি হিসেব করি এক্ষেত্রে যেটা পাবো, মানগুলো বসাই এবং তারপর যদি ক্যালকুলেশন করি 6.673 যেহেতু আমার মহাকর্ষীয় ধ্রুবকের মান সেটাও আমরা জানি, এক্ষেত্রে মান আসে 6.01 × 10⁻24, অর্থাৎ যেটা আমরা বলি 6 × 10⁻24, কাছাকাছি মান আসলেই হবে কেজি এককে এই মানটা পাবো। তাহলে পৃথিবীর ভর পেলাম আমরা। ঘ নাম্বার প্রশ্ন, পৃথিবী থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর মানের 25% হবে। পৃথিবী পৃষ্ঠ যদি আমরা কনসিডার করি, এখানে কেন্দ্র থেকে আমরা যদি হিসেব করি, এক্ষেত্রে পৃথিবী থেকে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং পৃথিবী হতে কত উচ্চতায় মানে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় গিয়ে জি এর মান পৃথিবীর যে মান তার 25%, অর্থাৎ এই ধরলাম এই উচ্চতায় আমার মান বের করতে হবে। এখানে জি প্রাইম হচ্ছে 25% অফ জি, যেটা পৃথিবীর মানের 25%। সো সেটা আমরা হিসেব করব। সেটা হিসেব করতে হলে আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে কোনো স্থানে জি এর মান নির্ণয় করতে হলে সেটা হচ্ছে জি প্রাইম সমান জি × 1 - 2h/r। এই কারণে তোমাদের থিওরির কনসেপ্টগুলো খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে এবং ইকুয়েশনগুলো সবসময় মাথায় রাখতে হবে সিচুয়েশন অনুযায়ী আমি কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এখানে যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে বলেছে, সো জি × 1 - 2h/r আমরা এই ইকুয়েশনটাই অ্যাপ্লাই করব। আবার জি প্রাইম হচ্ছে বলা হচ্ছে 25% অফ জি, সো আমরা লিখতে পারি জি × 1 - 2h/r। সো এক্ষেত্রে আমরা 25% মানে হলো 25/100, আর জি দুই পাশ থেকে চলে যায়, তাহলে থাকলো 1 - 2h/r। ঠিক আছে, বা 2h/r সমান লিখতে পারি আমরা 1 - 25/100 বা 1 - 1/4। তাহলে h সমান লেখা যায় 1 - 1/4 × r/2। আমরা যদি মান বসাই এখানে হবে 3/4 × r এর মান আমরা জানি 6.4 × 10⁻6 / 2। তাহলে আলটিমেটলি আমরা যদি হিসেব করি এখানে যা পাবো 6.4 × 10⁻6, তার সঙ্গে যে হিসেব করি মানটা সেটা দাঁড়াবে 2.4 × 10⁻6 মিটার উচ্চতা। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে 2.4 × 10⁻6 মিটার উচ্চতায় জি এর মান হবে পৃথিবী পৃষ্ঠের যে জি এর মান তার 25%। তো
জি এর ভ্যারিয়েশন ভিত্তিক প্রশ্নগুলো আমরা উচ্চতার ক্রিয়ার এই প্রশ্নগুলো আসে, খুব ভালো করে প্র্যাকটিস করব, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। আজকের ক্লাসের থার্ড প্রশ্ন যেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি, পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে। পৃথিবীর নিজ অক্ষ আমরা যদি কনসিডার করি, নিজ অক্ষের চারদিকে প্রতি 24 ঘন্টায় একবার আবর্তন করে, অর্থাৎ আবর্তনকাল টি সমান 24 আওয়ার হয়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার, সেটা আমরা জানি। আর সমান 6.4 × 10⁶ মিটার। পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। আমরা অক্ষাংশ ক্রিয়া পড়েছি জি এর মান পরিবর্তনে। এটা যদি ধরি পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ, তোমাদের নিশ্চয়ই ব্যাখ্যার কথা মনে আছে, সেখানে অক্ষাংশকে আমরা ল্যামডা ধরেছিলাম, অর্থাৎ এই ক্ষেত্রে ল্যামডা সমান 45 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এই 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান, সেটা জি প্রাইম যদি ধরি, তার মান কত সেটা বের করতে হবে, গ নম্বর প্রশ্ন। সো আমরা এক্ষেত্রে অক্ষাংশ ক্রিয়ার দ্বারা যে কোনো এক অক্ষাংশে জি এর মানের যে ইকুয়েশন পড়েছিলাম, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এই ইকুয়েশনটা আমরা পড়েছিলাম। সো এক্ষেত্রে ল্যামডা সমান যদি 45 ডিগ্রি হয়, আমার আর এর মান আছে 6.4 × 10⁶ মিটার, ল্যামডা এর মান 45 ডিগ্রি আছে, বাট ওমেগা নাই। ওমেগা বলতে এখানে পৃথিবী নিজ অক্ষের চারদিকে তার আবর্তনের ক্ষেত্রে যে কৌণিক বেগ, সেটা কৌণিক বেগের ইকুয়েশন আমরা জানি, ওমেগা সমান 2π/t। সো 2π/2 × 3.14, আর টি তো বলা আছে পৃথিবীর চারদিকে আবর্তন করতে 24 ঘন্টা লাগে, সেটা বলা থাকলেও আছে, না থাকলেও আমরা ধরে নেব 24 ঘন্টা, কারণ এটা আমরা জানি। সো টি সমান যদি 24 আওয়ার ধরি, সেক্ষেত্রে আমরা ওমেগা সমান পাবো 2 × 3.14 ডিভাইডেড বাই 24 ইন্টু এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, অর্থাৎ 60 মিনিট × 60 সেকেন্ড দিয়ে গুণ করে এটাকে সেকেন্ডে হিসেব করব, যেটি দাঁড়াবে, আমরা যদি হিসেব করি 2 × 3.14 ডিভাইডেড বাই যে আমার 8600, সেই মান দিয়ে ভাগ করলে মানটা দাঁড়াবে 7.269 × 10⁻⁵। আমরা জানি কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক বেগ যেরকম মিটার পার সেকেন্ড, কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু পাইয়ের একক হচ্ছে রেডিয়ান, বা কোণের যে মানটা সেটা আমরা রেডিয়ান হিসেবে ধরছি। তাহলে আমরা পৃথিবীর কৌণিক বেগ পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু এমসিকিউর জন্য একটা প্রশ্ন পেয়ে গেলে যে পৃথিবীর কৌণিক বেগের মান কত, তাহলে এবার আমরা যদি মান বসাই, জি এর মান হচ্ছে 9.8 মাইনাস ওমেগা, তার মান পেলাম 7.269 × 10⁻⁵ হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 6.4 × 10⁶ ইন্টু পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটেও লিখতে পারি, ইন্টু কজ স্কোয়ার মানে কজ 45 হোল স্কোয়ার। আমরা এভাবে মান বসাবো। মান বসালে আমরা জি প্রাইমের যে মান পাবো, অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান পাবো 9.783 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো 45 ডিগ্রি অক্ষাংশের জন্য। এইবার আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, ঘ নাম্বার প্রশ্নে হচ্ছে বিষুব অঞ্চলে অবস্থিত কোন বস্তু, বিষুব অঞ্চল বলতে আমরা এই মাঝখানের রেখাটাকে বুঝি, এটাকে নিরক্ষর রেখা বা বিষুব রেখা বলে। বিষুব অঞ্চলে অবস্থিত কোন বস্তুর অভিকর্ষজ ত্বরণ জি সমান 0 হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কি পরিবর্তন করতে হবে। কৌণিক বেগের মান আমরা পেলাম 7.269 × 10⁻⁵। এখন জি সমান 0 হতে হলে পৃথিবীর এই কৌণিক বেগের কি পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখন বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে যেহেতু এই রেখা বরাবরই আমি জি এর মান নির্ণয় করছি, বিষুবীয় অঞ্চলে আমরা জানি যে অক্ষাংশ যে কোণটা, সেই কোণের অর্থাৎ ল্যামডা এর মানটা হয় 0 ডিগ্রি। সেক্ষেত্রে জি প্রাইম সমান দাঁড়াবে
জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0, যেহেতু ল্যামডা সমান 0 পাচ্ছি। সো এক্ষেত্রে কজ 0 মান 1, দ্যাট মিনস আমরা মান পাচ্ছি কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর বলেছে বিষুব অঞ্চলে বস্তুর অভিকর্ষজ ত্বরণ 0 হবে, অর্থাৎ জি প্রাইম সমান এখানে 0 হবে বিষুবীয় অঞ্চলের জন্য। এটা অবশ্যই বিষুবীয় অঞ্চলের জন্য। তাহলে জি প্রাইম সমান 0, এই 0 হতে হলে এখন আমার কৌণিক বেগ কত হতে হবে, তাহলে সেটা বের করার জন্য আমার ওমেগা বের করতে হবে। দ্যাট মিনস ওমেগা স্কোয়ার আর সমান হচ্ছে জি, তাহলে ওমেগা স্কোয়ার বা ওমেগা সমান পাবো √g/r। ঠিক আছে, এবার মান বসাই। ওমেগা সমান আমরা পাচ্ছি √g/r, যেহেতু ওমেগা স্কোয়ার আর সমান জি, তাহলে ওমেগা সমান √g/r। মান বসে জি এর মান হচ্ছে 9.8 স্ট্যান্ডার্ড ভ্যালু এবং আর এর মান হচ্ছে 6.4 × 10⁶। তাহলে ওমেগার মান এক্ষেত্রে আমরা পাচ্ছি, যেটা হিসেব করে √9.8 তার সঙ্গে √9.8 ডিভাইডেড বাই 6.4 × 10⁶ বসিয়ে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1.237 × 10⁻³ বা 10⁻³ সেই হিসেবে লিখতে পারি আমরা। সো ওমেগা, এটা আমরা ওমেগা প্রাইম লিখতে পারি, যেহেতু পৃথিবীর নিজকের চারদিকে আবর্তনের ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা বলেছি, এই বিষুবীয় অঞ্চলের জন্য সেটা ওমেগা প্রাইমও বলতে পারি। তাহলে ওমেগা প্রাইম সমান দাঁড়াচ্ছে 1.237 × 10⁻³, অবশ্যই একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা প্রাইম হলো বিষুবীয় অঞ্চলের জন্য কৌণিক বেগ, আর পৃথিবীর যে নিজকের চারদিকে আবর্তনের ক্ষেত্রে স্বাভাবিক যে কৌণিক বেগ আমরা পেয়েছি 7.269 × 10⁻⁵, তাহলে বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ 0 হতে হলে পৃথিবীর কৌণিক বেগের মানটা কিরকম হবে বা কি পরিবর্তন করতে হবে যেহেতু বলেছে, তাহলে কতটুকু পরিবর্তন হবে, কৌণিক বেগের পরিবর্তন ডেল ওমেগা যদি আমরা লিখি, তাহলে ডেফিনেটলি এই মানটা অর্থাৎ ওমেগা প্রাইমের মানটা বড়, আর পৃথিবীর যে কৌণিক বেগ তার মানটা ছোট, কারণ এখানে ইনভার্সে পাওয়ারটা আছে -5। দ্যাট মিনস ওমেগা প্রাইম মাইনাস ওমেগা আমরা করব 1.237 × 10⁻³ মাইনাস 7.269 × 10⁻⁵। তাহলে হিসেব করলে এই মানটা দাঁড়াবে 1.165 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। কাজে এতটুকু পর্যন্ত আমাদের দেখাতে হবে, বিকজ বলেছে যে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে, বাড়বে কমবে, কিরূপ পরিবর্তন হবে। তো সেই জিনিসটা আমাদের করে দেখাতে হবে অবশ্যই। যদি না দেখাই এক্ষেত্রে আমার নাম্বার কাটা যাবে। সো যেটা জানলাম আমরা যে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশের জন্য যেহেতু অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়, সেই ভ্যারিয়েশনের ভিত্তিতে কৌণিক বেগের ভ্যারিয়েশনটা কেমন হয় সেটাও আমরা বের করতে পারি। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। মোট কথা হলো চ্যাপ্টারের ভেতরকার অংশগুলো, থিওরি অংশটা ভালো করে প্র্যাকটিস করে যদি ইকুয়েশনগুলো বারবার লিখে প্র্যাকটিস করো এবং তারপর তুমি ম্যাথে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, ম্যাথগুলো বোঝাটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়। কিন্তু যদি কিছুই পড়লাম না, জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে গেলাম এবং ইকুয়েশনগুলো কোথা থেকে কি আসলো সেটা জানলাম না, তাহলে পরবর্তীতে গিয়ে ঝামেলা হয়। সো আশা করি নিয়ম অনুযায়ী তোমরা প্র্যাকটিস চালিয়ে যাবে এবং সামনে সব পরীক্ষাই ভালো করবে। শুভকামনা রইল তোমাদের জন্য। সবাইকে ধন্যবাদ।